শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের রাজসাক্ষী মামুনের জবানবন্দি, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে আরও একটি ট্রাইব্যুনাল। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। প্রধান উপদেষ্টার সঙ্গে 7 দল ও 1 সংগঠনের বৈঠক। পিআর পদ্ধতি নিয়ে মতভেদ, বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, জাপা ও 14 দল নিষিদ্ধের আহ্বান। ভারতে বসে ঐক্য বিনষ্টের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা, গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভোট বানচালের চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান গয়েশ্বরের। ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয় দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সরাসরি যাচ্ছি সেখানে। বিরোধের জায়গা তৈরি হতে পারে, ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ, অন্ততপক্ষে যারা ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব করছেন, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন, এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে। ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময়ে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি যে এটা গঠনের উদ্যোগ নেওয়া দরকার এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার, যাতে করে নির্বাচনের প্রস্তুতিকালীন সময়েই সবচেয়ে কম সমস্যা সৃষ্টি হয় এবং সেগুলো আমরা সমাধান করতে পারি। ফলে এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথা আমরা বলে এসেছি, বিচার অব্যাহত রাখা এবং বিচারকে আরো দৃশ্যমান করা, এটা একটা যেমন জরুরি, তেমনি সংস্কার তো ঐকমত্য আমরা হয়েছি, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধের জায়গা আছে, সেটাও আমাদের নিরসন করার জায়গা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সবাই ঐকমত্য হয়েছি কিন্তু সেগুলি সংবিধানের সাথে সংশ্লিষ্ট নয়, এই সব সংস্কারগুলো এই অন্তর্বর্তী সরকারি অর্ডিন্যান্সের মাধ্যমে কার্যকর করতে পারে। পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরা এইটাকে র্যাটিফাই করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে কথা বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা সরাসরি ছিলাম সেখানে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা বলেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনকে ক্ষমা করা হবে কিনা সিদ্ধান্ত আদালতের।
আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। জবানবন্দিতে 2018 সালের নির্বাচনী অনিয়ম, গুম খুন, পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে সাবেক আইজিপি ট্রাইব্যুনালে বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। নিজের দায় স্বীকার করে মামুন জবানবন্দিতে বলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনের সাক্ষ্য পৃথিবীর কোনো আদালত উড়িয়ে দিতে পারবে না। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য, অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক তাজুল ইসলাম। বলেন, ক্ষমা করা না করার ক্ষমতা রয়েছে আদালতের। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার। আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। অপরাধবোধ, বিবেকের তাড়নায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথা জানান চৌধুরী আব্দুল আল মামুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মনে করেন তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি দেখবেন সর্বোচ্চ আদালত। আগে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেন নির্বাহী বিভাগ। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানাপোড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এ কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি, করা হয় দেশ ছাড়া। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন, এই কারণে সরকারের পছন্দ মতো আদেশ না দিলে বদলি, বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত। বাতিল করা হয়েছে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে, যে ইনফ্লুয়েন্স আছে, যে প্রভাব আছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার,
কাকে বেল দিবে কাকে বেল দিবে না, কে পছন্দের কে অপছন্দের, এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। শুধু তাই নয়, 3 মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদকে পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে যেই সচিবালয় হবে এটা কোনো কার্যকর সচিবালয় হবে না, এটা শুধুমাত্র একটা বিল্ডিং হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা, কিন্তু 4র্থ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করার মাধ্যমে এই দুটো মৌলিক বৈশিষ্ট্যকে খর্ব করা হয়েছে। আইনজীবীরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের চক্রান্ত রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ফাঁসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতীয় পার্টির বিচার আইন অনুযায়ী হওয়া উচিত বলে মনে করেন রিজভী। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ বিবেচনায় র্যালি বাতিল করে দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় দলটির তুরাগ থানা কমিটি। কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। এর আগে দুপুরে রাজধানীর মানিকনগরে জলাশয় পরিষ্কার ও গাছ রোপণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় নির্বাচন বানচালে তৎপর অদৃশ্য শত্রুর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভোটটা যাতে না দিতে পারেন তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। এ সময় ডাকসুর সাবেক ভিপির ওপর হামলা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন রিজভী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারের হামলা, কয়েক পুলিশ সদস্য আহত, আটক 3। গাজীপুরে অভিযানে গিয়ে হামলার শিকার 2 কর্মকর্তা। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন শিবির নেতা। এ দাবি করে তার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী প্যানেল। যদিও শিবির প্যানেলের দাবি আলী হোসেন তাদের সংগঠনের কেউ নয়। হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অপরাজেয় 71 ও অদম্য 24 প্যানেল। নির্বাচন কমিশন জানিয়েছে ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। এদিকে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনের প্রচারণার মধ্যে শিবির প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা, রিটকারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন এক শিক্ষার্থী। ঝড় ওঠে সমালোচনার, প্রতিবাদ জানায় বেশিরভাগ প্যানেল।
মঙ্গলবার দুপুর 12টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতৃত্বের অভিযোগ, রিটকারীর মতোই শিবির দ্বারা নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রদল প্যানেলের। ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়। কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দেয়, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি, কত বাজে বাজে কথা বলে। দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম দাবি করেন, ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন। যদিও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের দাবি করেন, হুমকিদাতা আলী হোসেন শিবিরেরই কর্মী। স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। ধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় রিটকারী শিক্ষার্থীর প্যানেল। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, অসৌজন্যমূলক মন্তব্যের ঘটনা তদন্তে 2টি কমিটি করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। আজ থেকে হলে কোনো বহিরাগত অথবা কোনো অতিথি যাতে না থাকে এই বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রক্টোরিয়াল অফিস থেকে তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি, তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। প্রার্থীদের সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও ডিএমপিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা। চাকরিতে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কেন কোটা ব্যবস্থা দেখতে চান না তারা। নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, 10ম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে, এই 3 দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিতে চাই, আমরা কোনো কোটা প্রথা চাই না। এই জন্য কোটা প্রথা এবং সিন্ডিকেটকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। চট্টগ্রাম বিভাগে আমরা একটি বিভাগীয় মহাসমাবেশ করতেছি। এছাড়াও আমরা আমাদের যে কমিটি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সচিবীয় কমিটি যে গঠন করা হয়েছে তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি প্রেসারে রাখবো। নীলফামারীর উত্তর ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ 23 দফা দাবি নিয়ে মঙ্গলবার 4র্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তর ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল, যখন গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আজ তো অবরোধ চলবে না। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কক্সবাজারে বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরে যৌথ বাহিনীর সহায়তায় ঘুরিয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। এদিকে গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। সকাল 10টায় কাফনের কাপড় ও ব্যানার নিয়ে নদী তীরে অবস্থান নেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে সেখানে প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পুলিশ গেলে তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হন পুলিশ সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে গেলে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে নিয়ম না মেনে উচ্ছেদ কার্যক্রম চলছে বলে অভিযোগ দখলদারদের। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের কোনোভাবে অফিসিয়ালভাবে কোনো সিডিও ইস্যু করা হয় নাই। আমাদের এভাবে অবৈধভাবে ওনারা বলতেছে যে হাইকোর্টের অর্ডার আছে, ওনারা কোনো হাইকোর্টের অর্ডারও আমাদের দেখাইতে পারে না এ পর্যন্ত। বিআইডব্লিউটিএ বলছে নদীর 50 একর জমি অবৈধ দখলে রেখেছে উন্নয়ন ইন্টারন্যাশনাল। আর প্রশাসন বলছে সম্পূর্ণ জমি উদ্ধারের আগ পর্যন্ত চলবে অভিযান। প্রথমে আসার পরে মানুষ অনেকে হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন। ওনাদের ভাষ্যমতেই 50 থেকে 60 একর জমি আমরা এক্সকেভেশন করে নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। ভেঙে ফেলা হয় শতাধিক দোকানপাট। এ সময় কর্মকর্তাদের উপর দখলদাররা হামলা করলে আহত হন 2 সার্ভেয়ার। আমি উচ্ছেদ শুরু করেছি আজকে। সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আহসানুল করিম, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদেরকে জানাচ্ছি, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে। তিনি বলেছেন, এটা তার কোট, আপনি লিখতে পারেন কোট হিসাবে, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। যমুনার সামনে কথা বলছেন প্রেস সচিব। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রয়োজনে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে একথা জানান বুলবুল। ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। যে সম্ভাবনা আমাদের আছে, সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি, এর একটা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমি মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।